এটা আর পশ্চিমবঙ্গের ভোটের জেতার জন্য বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের লড়াইয়ের থেকে এই এসআইআরটা এখন বাংলা বনাম দিল্লির একটা লড়াইতে পর্যবসিত হয়েছে। সেইভাবে যে ব্যাপারটা পরিণত হয়েছে, এটা যে বাংলা বনাম দিল্লির খেলে পর্যবসিত হয়েছে, তার কৃতিত্ব প্রাপ্য তৃণমূল কংগ্রেসের, বিশেষ করে অবশ্যই তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি। কি হচ্ছে, কিভাবে ভোটার তালিকা সংশোধনের নামে বিশেষ ধর্ম সম্প্রদায়ের মুসলমানদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে, তা নিয়ে গতকালও আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেই আলোচনায় লিঙ্ক আজকের অনুষ্ঠানে রয়েছে, সেখানে আপনারা দেখতে পাবেন। আমরা যে কথাগুলো তুলে ধরেছি, ধরা যাক কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্র, দক্ষিণ কলকাতার একটা মিশ্র এলাকা, আমরা সবাই জানি, এবং ঘটনাচক্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কেন্দ্র থেকে নির্বাচিত। কলকাতা শহর সম্পর্কে যাদের ধারণা আছে, বাঙালিদের অনেকেরই আছে অল্প বিস্তর, তারা জানেন যে ভবানীপুর লোকসভা কেন্দ্রে মুসলমানের সংখ্যা, মুসলিম ভোটারের সংখ্যা মেরে কেটে 15% হবে। পশ্চিমবঙ্গের মোট জনসংখ্যা যদি 27 থেকে 30% হয়, 15% হবে, তার থেকে বেশি না। নানা ধর্ম, নানা ভাষাভাষী মানুষ রয়েছেন ভবানীপুরে, নানা রাজ্যের মানুষ রয়েছেন, নানা রাজ্য থেকে আসা বাংলার ভোটাররা রয়েছেন, মুসলমানদের সংখ্যা খুব বেশি নয়। এই ভবানীপুরে তথাকথিত তথাকথিত লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে যে ভোটারদের শুনানিতে ডাকা হয়েছে, তাদের মধ্যে 50% বেশি হচ্ছে মুসলিম। আমি একটা উদাহরণ মাত্র দিলাম। আর যদি মালদা মুর্শিদাবাদের মতো মুসলিম প্রধান জেলা দেখা যায়, সেখানে 50% বেশি মানুষকে ডাকা হচ্ছে। কলকাতার আশেপাশে এলাকার মধ্যে যেখানে মুসলিম প্রধান এলাকা, সেখানে 50% বেশি মানুষকে ডাকা হচ্ছে। এটা হিন্দু প্রধান এলাকা বা বিশেষ করে উচ্চ বর্ণের হিন্দু প্রধান এলাকা, সেখানে ডাকা হচ্ছে না। যে নথিগুলো দিয়ে ভোটার নিজের অধিকার প্রমাণ করবেন নির্বাচন কমিশন নির্দেশ মতো, সেগুলো কাদের কাছে থাকার কথা? সেগুলো থাকার কথা যারা সমাজের মধ্যে একটু তথাকথিত উচ্চ শ্রেণীর মানুষ, সরকারি চাকরি কখনো করেছেন বা কোনো সম্পর্ক আছে, ইনকাম ট্যাক্স দেন, পাসপোর্ট আছে, মাধ্যমিক পর্যন্ত অন্তত পড়াশোনা করেছেন, সম্পত্তি আছে, পেনশন পান, এগুলি তো নথি হিসেবে গ্রাহ্য হচ্ছে। সেগুলো সমাজের দরিদ্রতম মানুষের হাতে থাকে না। আমরা আগেও বলেছিলাম, অলিখিত বার্তা দেওয়া হয়েছে যে বিশেষ করে যে মাইক্রো অবজারভার গুলো যাদের নিয়োগ করা হয়েছে, নির্বাচন কমিশনে নিয়োগ করা হয়েছে, তাদের অলিখিত বার্তা দেওয়া হয়েছে। কোথাও কোথাও লিখিতও হতে পারে। লিখিত মানে কোথায় কোনো নির্দেশই অফিসিয়ালি সই করা ডকুমেন্ট নয়, কোনো সরকারের যেভাবে মেমো বা অর্ডার যেভাবে ইস্যু হয় সেভাবে নয়, সবই হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসছে। তাতেও সবকিছু লেখা হচ্ছে, মুখে মুখে বার্তা দেওয়া হচ্ছে, মুসলমান হলে বেশি কঠোর হয়ে কাগজপত্র পরীক্ষা করা। উদ্দেশ্যটা খুব স্পষ্ট। উদ্দেশ্যটা হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটারদের থেকে মুসলমানদের নাম বাদ দেওয়া। কারণ সেটা ছাড়া বিজেপির এই ভোটে জেতার কোনো উপায় নেই, আগামী বিধানসভা নির্বাচনে জেতার কোনো উপায় নেই। সেটা করে কি জেতা সম্ভব হবে? ব্যাপারটা কোথায় দাঁড়িয়ে আছে? উপায় নেই কেন আমরা বলছি, আমি পরে আসছি। ব্যাপারটা কোথায় এই মুহূর্তে দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে আছে এই জায়গায়, খুব সংক্ষেপে বলতে গেলে, নতুন ভোটারের নাম ঢোকানো যারা এলাকার বাসিন্দা নন, এবং যারা এলাকার দীর্ঘদিনের বাসিন্দা কিন্তু বিজেপি বিরোধী ভোটার, তাদের নাম বাদ দেওয়া, তার উপর বিজেপির নির্বাচনী সাফল্যের সম্ভাবনা এবার দাঁড়িয়ে আছে। রাহুল গান্ধী ভোট হয়ে যাওয়ার পর নথি বিশ্লেষণ করে দেখিয়েছেন কর্ণাটকে এবং মহারাষ্ট্রে একই জিনিস হয়েছিল, করার চেষ্টা করা হয়েছিল, বিহারেও করা হয়েছে। পশ্চিমবঙ্গে কিন্তু বিজেপির সেই রথের চাকা, এই যেভাবে অতীতে বহু সারা ভারত বিজয় করে আসা বহু বীরের চাকা যেরকম পশ্চিমবঙ্গের এঁটেল মাটিতে, কাদা মাটিতে আটকে গিয়েছে, এবারও কিন্তু বিজেপির ওই এসআইআর দিয়ে
ভোট জেতার চাকা পশ্চিমবঙ্গে মাটিতে এসে আটকে গিয়েছে দুটি কারণে। এক, যেভাবে বাইরে ভোটার ঢোকানোর চেষ্টা করা হয়েছিল তার প্রবল প্রতিরোধ গোড়া থেকে সংগঠিতভাবে তৃণমূল কংগ্রেস, হ্যাঁ, তাদের পয়সা নিয়ে তাদের কাজ করা এজেন্সি রয়েছে আইপ্যাক, তাদের সঙ্গে তাদের সহায়তা নিয়ে তাদের যথেষ্ট ব্যবহার করে তৃণমূল কংগ্রেস সেটা আটকাতে পেরেছে। দ্বিতীয়ত, উপস্থিত ভোটারদের নাম বাদ দেওয়া যে প্রক্রিয়া, সেটা এখন রাজ্য স্তরে ইআরও এই স্তরে সেটা আর করা সম্ভব হচ্ছে না। একমাত্র সেটা সম্ভব যদি দিল্লি থেকে কলকাতার পশ্চিমবঙ্গে কর্মরত নির্বাচনী আধিকারিকদের না জানিয়ে দিল্লি থেকে ডিজিটালি কায়দাটাকে যদি ম্যানিপুলেট করা হয়, তালিকাটাকে ম্যানিপুলেট করা হয়, একমাত্র সেভাবেই সেটা এখন সম্ভব। সেইভাবে করা হচ্ছে বলে অভিযোগ উঠছে। আমার কাছে নির্দিষ্ট প্রমাণ নেই, আমি কথা হলফ করে বলতে পারবো না যে সেভাবে করা হচ্ছে, কিন্তু একমাত্র সেভাবেই এখন করা সম্ভব। ভোটার তালিকা থেকে কারো নাম বাদ দেওয়ার জন্য কে বলতে পারে? আমি তো তাদেরই চিনি, যদি আমার বুথে যারা ভোট দেন, আমার প্রতিবেশী যারা, তাদেরই তো আমি চিনি, আমি তো তাদেরই বাদ দিতে বলবো। পশ্চিমবঙ্গে তমলুকের একটি ঘটনার কথা গতকাল আমাদের অনুষ্ঠানে আবিদ হোসেন সাহেব উল্লেখ করেছেন, যেখানে একজন ভোটার বহু ভোটারের নাম বাদ দেওয়ার জন্য, তারা নাগরিক নন, মারা গিয়েছেন বলে একসঙ্গে আবেদন করেছিলেন, যার মধ্যে বিএলও ছিলেন, সেখানকার বিএলও ছিলেন। ব্যাপারটা ধরা পড়ার পর সেই বিজেপির সেই আধিকারিক, বিজেপির সেই রাজনৈতিক নেতা, তার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। গুজরাটে একই ঘটনার কথা আবার উল্লেখ করা হয়েছে, যেখানে একজন পদ্মশ্রী প্রাপ্ত একজন মুসলমান শিল্পী, তার নাম বাদ দেওয়ার জন্য আরেকজন বলেছেন। এই ধীরে ধীরে দীর্ঘদিন ধরে যে প্রক্রিয়াটা হয়ে আসছিল, সেটার মধ্যে নজর কিন্তু সকলে দিতে পারেনি। আমি স্বীকার করবো, আমিও দিতে পারিনি। 2023 সালে, আমি তো দূরস্থান, যারা এসব নিয়ে রোজ কারবার করেন তারাও খেয়াল করেননি, 2023 সালে নির্বাচনী বিধিতে একটা বড় পরিবর্তন করা হয়েছিল। আগে নিয়ম ছিল যে আমি যে বুথের ভোটার, শুধু সেই বুথেই ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করতে পারবো, যেটা যুক্তিসঙ্গত। আমার তো তাদেরই চেনার কথা। 23 সালে করা হয়, আমি যে বিধানসভা কেন্দ্রে ভোটার, সেই বিধানসভা কেন্দ্রের যে কোনো ভোটারের নাম বাদ দেওয়ার জন্য আমি আবেদন করতে পারবো। কিভাবে সিস্টেমেটিক্যালি ম্যানিপুলেট করার রাস্তা ধীরে ধীরে খোলা হচ্ছিল, এখন সেটা পরিষ্কার হচ্ছে।